for the kind attention of the passengers. Train number 18047 up Shalimar Vasco Amravati Express. নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে আমরা এসে গেছি এখন শালিমার স্টেশনে। তো শালিমার স্টেশন থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে ভাস্কো দা গামা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গোয়ার ভাস্কো দা গামা। মানে এই এত দূরত্বের, মানে 2119 কিলোমিটার লম্বা। গোয়া অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু সেটা মেনলি ফ্লাইটেই হয়েছে। তো এবারে কি ইচ্ছা হলো, দেখা যাক। এই লম্বা 40 ঘন্টা ট্রেন বলছে, আলটিমেটলি ট্রেনটা 40 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টা তো লেট করবেই। পরশু দিন হয়তো বিকেলে গিয়ে পৌঁছবে। তো তবুও মানে ট্রেনের মধ্যে কেমন লাগে, কারণ বিভিন্ন স্টেট, মানে আমাদের এই ট্রেনটা বলে রাখি, এই ট্রেনটা মেনলি 4 দিন ছাড়ে হাওড়া থেকে, অমরাবতী এক্সপ্রেস। এই যে ট্রেন দিয়ে দিচ্ছে, তো এই যে ট্রেন দেখছেন, তো এই ট্রেনটা অমরাবতী এক্সপ্রেস 4 দিন ছাড়ে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আর কি। তো এখান থেকে যায় ভাস্কো দা গামা পর্যন্ত। বললাম 2119 কিলোমিটার দূর, যেতে সময় লাগে অফিসিয়ালি 40.5 ঘন্টা। তারপর তো ইন্ডিয়ান রেলওয়ে কতক্ষণ লেট করে তার ঠিক ঠিকানা নেই। মাঝখানে 40টা স্টেশন আছে। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 11টা 20 মিনিটে। আমাদের এটা আমাদের বগি, অর্থাৎ আমি দেখাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই রাস্তায় কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি সুবিধা কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, সবই দেখানোর চেষ্টা করব। এসি 2 টায়ার বগি। আমি জানি না যে এই পুরনো রেকগুলোকে এখনো কেন রেখে দিয়েছে, ধ্বজা মার্কা সব জিনিস। হ্যাঁ, এই উঠছি। বাবা, ভেতরে প্রচণ্ড গরম। আসলে এখন এসি চালাইনি, কখন চালাবে কেউ জানে না। রাত ঠিক 11:21 আমাদের ট্রেন অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন ছেড়ে যাচ্ছে। বাই বাই কলকাতা, বেশ কিছু দিনের জন্য। আমাদের যাত্রা শুভ হোক। এত বড় ট্রেন যাত্রা, যেন সুস্থ হয়ে পরশু দিন নামতে পারি ভাস্কোতে। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন সাঁতরাগাছি জংশন। মানে শালিমার ছেড়েছে, শালিমার থেকে এটা ওই 5 কিলোমিটার মতো রাস্তা। এটাই প্রথম স্টপেজ। এখন সাঁতরাগাছি খুব ইম্পর্টেন্ট স্টেশন হয়ে গেছে, কারণ এখান থেকেও অনেক লোক উঠছে এবং এখান থেকে অনেক ট্রেন আসছে এবং যাচ্ছে। হাওড়া এবং শিয়ালদা স্টেশনের লোডটা কমানোর জন্য আজকাল অনেক স্টেশনই নয় কলকাতা স্টেশন, নয় সাঁতরাগাছি, নয় শালিমার থেকে ছাড়ছে। এখানে হয়তো 2 মিনিট স্টপেজ। রাত্রি 11:36। এরপরে মনে হয় আর জেগে থাকা মানে ট্রেনে ঘুম হওয়ার চান্স কম, কিন্তু রাত্রে আর হয়তো ভিডিও করা যাবে না। কাল সকালে আবার দেখা যাবে কি করা যায়। নমস্কার, শুভরাত্রি, সুপ্রভাত বন্ধুরা। আজ 23 এপ্রিল 2024। আমাদের এই শালিমার থেকে গোয়া যাবার পথে আজকে আমার দ্বিতীয় দিন। এখন সকাল প্রায় 6টা। ট্রেন এখন 1 ঘন্টা লেট অলরেডি, মানে এইটুকু রাস্তাতে 1 ঘন্টা লেট। সামনে কটক আসছে। কটকের দূরত্ব শালিমার থেকে 403 কিলোমিটার। জানি না, সকাল থেকে দেখছি আকাশে একটু মেঘ আছে, হয়তো আজকে গরম একটু কম হতে পারে। বুঝতে পারবেন যে যখনই আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে উড়িষ্যা ঢুকে গেছি, তো এক একটা রাজ্যে ভূপ্রকৃতিগত এবং চারদিকের সমস্ত কিছু যেমন পাল্টে যায় আর কি। এটা ভারতবর্ষের একটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য বলতে পারেন। কটক আসছে, চলুন সঙ্গে থাকুন দেখি।
কটকে পৌঁছেছি। এখন বাজে 6:34। ট্রেন আসার কথা সকাল 5টায়, বুঝতেই পারছেন অলরেডি 1 ঘন্টা 34 মিনিট লেট চলছে। এখানে স্টপেজ 5 মিনিট। ট্রেনের অবস্থা তথৈবচ, মানে আমাদের কামরাতে অলরেডি জল নেই রাত্রিবেলা থেকেই। জানি না কী করে এটা সম্ভব হয়। আমাদের ট্রেন এখন ভুবনেশ্বরে ঢুকছে। ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী আর ভারতের স্মার্ট সিটির যেগুলো আছে তার মধ্যে অন্যতম। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, আর এই লাস্ট ক বছরের মধ্যে প্রচুর উন্নতি করেছে। এখানে আমাদের স্টপেজ 5 মিনিট। ট্রেন সেই 1.5 ঘন্টার বেশি লেটে চলছে। জানি না মেকআপ করতে পারবে না আরো বেশি লেট হবে। ট্রেন থেকে একটু নামা যাক। আজকে সারাদিন, কালকেও মোটামুটি সারাদিন এইভাবেই চলবে। আমরা আসলে অনেকটা সামনের দিকে আছি। এটা আমাদের এসি 2 টায়ার, সামনে একটা জেনারেল কামরা, তারপরে কিছু একটা কামরা আছে, তার সামনে ইঞ্জিন। শালিমার থেকে 455 কিলোমিটার বাড়ি দিয়ে আমরা এখন বুলদা রোড জংশন স্টেশনে এসে পৌঁছেছি। ইস্ট কোস্ট রেলওয়েতে এটা একটা অন্যতম জংশন স্টেশন। আসলে এটা কেন অন্যতম জংশন স্টেশন, এখান থেকে একটা লাইন গেছে পুরীর দিকে, এখান থেকে পুরী হচ্ছে 44 কিলোমিটার, আর একটা লাইন চলে গেছে সরাসরি চেন্নাই। অনেক বলা টলার পরে এখানে আমাদের কামরাতে জল ভরা হচ্ছে। শালিমার থেকে বেরিয়ে রাত্রিবেলায় কামরায় জল নিয়ে হতো, জল ভরেইনি, এখন জল ভরছে। আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, বাড়ি থেকে আনা লুচি তরকারি, স্বাদই অমৃত। রাস্তার যে কি খাওয়া জুটবে কে জানে। কে জানি কি খাচ্ছিস? লুচি না, ওগো লুচি। আচ্ছা, কটা প্রশ্ন করি, বলতো এই ভারতীয় রেলওয়ে, ঠিক আছে, না না জিজ্ঞাসা করছি, ভারতীয় রেলওয়ে মানে কত বড়, পৃথিবীতে কততম? পৃথিবীতে 4র্থ। প্রথম বলছে ইউএসএ, তারপরে চায়না, তারপরে আসে, তারপরে নাকি ভারত। এবার বল কত ট্র্যাক আছে? আমি দেখছিলাম ভারতে নাকি প্রায় 1,04,000 কিলোমিটার ট্র্যাক পাতা আছে, মানে সব মিলিয়ে। আর টোটাল ট্রেন রুট হচ্ছে 68,000 কিলোমিটার। আমেরিকায় কিন্তু 250,000 কিলোমিটার আছে, 2.5 লাখ কিলোমিটার। সেখানে আমাদের ট্র্যাক হচ্ছে 68,000 কিলোমিটার। হ্যাঁ, এবারে এই 68,000 কিলোমিটারের মধ্যে মোট আমাদের সেদিন যেটা বলছে কত স্টেশন আছে দেখছিলাম। সারা ভারতে অথরাইজ স্টেশন হচ্ছে 7,315, ঠিক আছে। আর আমাদের ট্রেন মানে কতগুলো ট্রেন যায়, কতগুলো ট্রেন দেখছিলাম ভুলে গেলাম। আমাদের প্রায় 13,000 ট্রেন, 13,000 ট্রেন ডেলি যাতায়াত করে। মানে কত বড় রেলওয়ে আমাদের দেশে আর কি। রেলওয়েটাকে মানে এমনভাবে সারা দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে একটা সুতোর মধ্যে পুরো গেঁথে রেখেছে হচ্ছে ভারতীয় রেলওয়ে। সেই জন্যই আমরা যাচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল না, ট্রেনে যাওয়ার কথা। না না সব বলিস না, তোর জন্যে, কারণ তুই 2 দিনের জার্নি করবি, দেশটা দেখবি, বিভিন্ন রাজ্য, বিভিন্ন ভাষা, সেখানকার খাওয়া দাওয়া খাবি,
লুচি খেয়ে নিচ্ছিস তো, এবারে যেখানে দাঁড়াবি এরপরে ব্রহ্মপুরে আসবে, উড়িষ্যার খাবি, তারপরে যাবো পলাশা, অন্ধ্রপ্রদেশে ঢুকবো, সেখানকার খাবার খাবি। হ্যাঁ, দেখবি কিরকম খাবার, কিরকম জিনিসের দাম, তাদের টেস্ট কিরকম। আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নেই। আপনার টেনশনটা ওখানকার খাওয়া, বুঝতেই পারছি কতটা টক থাকবে সেটা নিয়ে চাপ আছেন, সম্বরটা কেমন হবে, খেতে হবে সেখানকার খাওয়া, না হলে হবে না। যেখানে যেমন সেখানে তেমন খাইতে হইব। শালিমার থেকে আমরা 603 কিলোমিটার চলে আমরা এখন এসে পড়েছি ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর উড়িষ্যার গঞ্জাম জেলার মধ্যে পড়ে। এখানে আমাদের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। ব্রহ্মপুরেরও একটা আলাদা তাৎপর্য আছে, কারণ এখান থেকে বিশেষত কতগুলো ট্যুরিস্ট প্লেস আছে, যেমন গোপালপুর বা দারিংবাড়ি, যেখানে যাওয়া যায়। মানে এখানে নেমেই আর কি, ট্রেন থেকে নেমে গাড়ি করে আমরা গোপালপুর বা দারিংবাড়ি যেতে পারি আর কি। এই যে দেখছেন, এটা হচ্ছে সমোসা বা সিঙ্গাড়া। কারোর ক্ষেত্রে এটাই আবার প্রচণ্ড সমস্যা। যাই বলুন না কেন, এই সিঙ্গাড়া কারণ সমস্যার একটা জাতীয়তা বোধ আছে, জানেন তো, একটা ন্যাশনালিটি আছে। কারণ একটি জিনিস যেটা সব জায়গায় পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায়, দেখুন উড়িষ্যা এসছি, এবার অন্ধ্রপ্রদেশে যাব, ঠিক করেছি যে সব রাজ্যের সিঙ্গাড়া খেতে খেতে যাবো আর কি। কেমন লাগে সেটা দেখবো এবং ফারাকটা বোঝা যাবে। কারণ এই একটি জিনিস যেহেতু সব রাজ্যে পাওয়া যায়, হ্যাঁ, রাজ্যভিত্তিক সিঙ্গাড়া কেমন হয় সেটা খাওয়া খুব প্রয়োজন। খেয়ে দেখ কেমন লাগে, দেখ আমিও খাচ্ছি, দেখ দেখি কেমন লাগে। আমরা এখন যে স্টেশনটাতে এসে দাঁড়ালাম তার নাম হচ্ছে পলাশা। মানে আমরা অলরেডি উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। মাঝে ইচ্ছাপুরম বলে স্টেশন ছিল যেখানে দাঁড়াইনি, সেখানেই আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকেছি। এই পলাশা অন্ধ্রপ্রদেশের মধ্যেই একটা স্টেশন, শ্রীকাকুলাম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। এখানে ওই 2 মিনিটই গাড়িটা দাঁড়াবে। মানে শালিমার থেকে বেরিয়েছিলাম কালকে রাত্রিবেলায়, তার থেকে এই পলাশার দূরত্ব হচ্ছে 677 কিলোমিটার। ট্রেন এখনও ওই 1.5 ঘন্টার ওপর এটাই চলছে। এখানে যথার্থই গরম আছে, কলকাতাতেও গরম, এখানেও গরম, একই মোটামুটি 38-40 সেরকম টেম্পারেচার হবে আর কি। আমরা এখন এসেছি, দেখতে পাচ্ছেন লেখা আছে শ্রীকাকুলাম রোড, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম। শালিমার থেকে কালকে বেরিয়েছিলাম, আমরা এসেছি 750 কিলোমিটার রাস্তা। ট্রেন এখনও 1.5 ঘন্টার ওপর লেটে চলছে আর কি। মানে এসি থেকে বেরিয়ে স্টেশনে নামতেই গায়ে মোটামুটি আগুন ধরে যাওয়ার মতো অবস্থা। অত্যন্ত গরম লাগছে, আর একবারে শুকনো গরম, মনে হচ্ছে আগুন ধরে যাবে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে যে স্টেশনটাতে, বাবা কত নিচে, এই যে লেখা আছে তার নাম বিজয়ানাগড়ম জংশন। এখানে ওই 2 মিনিট স্টপেজ, বাপরে বাপরে, গায়ের চামড়া পুড়ে যাবে মনে হচ্ছে। এরপরেই ট্রেন দাঁড়াবে হচ্ছে প্রায় বোধহয় ঘন্টাখানেক পরে আমাদের বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনম হচ্ছে একটা অন্যতম বড় শহর অন্ধ্রপ্রদেশের। ট্রেন এখনো 1 ঘন্টা 40 মিনিট লেটেই চলছে। এটা বন্দে ভারত এক্সপ্রেস বিশাখাপত্তনম। আমাদের ট্রেন এখন বিশাখাপত্তনমে এসে পৌঁছেছে। শালিমার থেকে 880 কিলোমিটার দূরে এখানে এসেছি। ট্রেন সেই 1 ঘন্টা 40 মিনিট লেট। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের একটা খুব ইম্পর্টেন্ট, একটা অন্যতম শহর এবং বাণিজ্য কেন্দ্র। পূর্বঘাট পাহাড়ের ঠিক তলায়
এবং বঙ্গোপসাগরের তীরে সুন্দর জায়গা। আমরা আগে ঘুরেও গেছি, সুন্দর সুন্দর বিচ আছে বিশাখাপত্তনমে। এখানে 20 মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে, কারণ এখানে হয়তো লোকো রিভার্সাল হবে, মানে ট্রেনটা আমরা একেবারে চলে এসেছি উপকূলে, আবার হয়তো ট্রেনটা হয়তো দেখা যাবে যে যেদিক দিয়ে এসেছি সেদিকেই হয়তো আবার যাবে। তো মিনিট 20 এখানে দাঁড়াবে। এটা হচ্ছে স্টেশনে আর একটা পার, এদিকে অন্য প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আমরা এখন বিশাখাপত্তনম ছেড়ে যেদিক দিয়ে এসেছিলাম আবার রিভার্সাল করে উল্টো দিকে যাচ্ছি, কারণ বিশাখাপত্তনম শেষ, বঙ্গোপসাগর উপকূল। আমরা এই বঙ্গোপসাগর থেকে ভারতের পেট কেটে একেবারে আরব সাগর যাব, পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত। এখন আমরা এই কামরায় আছি, এটা এসি কামরা। মনে করতে হবে যেখানে এসি চলছে, কারণ ঘামছি তো। ওদের বলবে বাইরে টেম্পারেচার 40 ডিগ্রি, ভেতরে এসি ঠান্ডা করা যাবে না, কিন্তু কিছু করার নেই। এই কামরাটা সেই লর্ড ক্লাইভ তৈরি করে দিয়ে গেছিল। এখানে ঠান্ডা হলেও ঠান্ডা হয় না, ঠান্ডা বেরিয়ে যায়। জলও নাকি থাকে না, জলও নাকি বেরিয়ে যায় না, থাকে কি একটা বলছে। সব জায়গায় জল ঢোকাচ্ছে কিন্তু জল পাওয়া যাচ্ছে না। এসি কালকে রাত্রিরে এত কাঁপছিলাম আর এখন এত ঘামছি, কিন্তু এদের বলবে যে না, এসি চলছে চলছে চলছে, এর চেয়ে বেশি চলা সম্ভব না। ট্রেন 2 ঘন্টা লেট, কতক্ষণ চলবে, কখন পৌঁছবে জানি না। লং ডিস্টেন্স ট্রেনে চলার শখ হয়েছে। এই যে 40 ঘন্টা ট্রেন, মোটামুটি 48 ঘন্টাও লাগতে পারে আর কি গিয়ে পৌঁছানো। চলুন আপনারাও সঙ্গে থাকুন, চলুন দেখা যাক। এখন এসে পড়েছি একটা স্টেশন যার নাম হচ্ছে সামালকোট জংশন। বিশাখাপত্তনমের পরে এখানে আমাদের স্টপেজ দিয়েছে। এখন আমাদের ঘড়িতে বাজে ওই 5টা 5, ওই মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে লেটে চলছে। লেট আর মেকআপ হচ্ছে না। এখন বাজে 5:45 বিকালবেলা। ট্রেন আমাদের এখন চলেছে রাজামুন্দ্রির দিকে। রাজামুন্দ্রি স্টেশন আসছে। লেট তো সেই 2 ঘন্টা লেটই চলছে। বিকালের সময় গরমটা একটু হয়তো কমেছে। সূর্য এখনো বেশ জলজলই করছে। আসলে আমাদের ওখানে কলকাতায় বা একদম ইস্টার্ন রিজিয়ন যেগুলো থাকে সেখানে হয়তো এতক্ষণে সূর্য প্রায় ঢলে যায়। তো এখানে ব্যাপারটা অন্যরকম। আমরা যদি ইস্ট কোস্টে এখনও আছি, ইস্ট কোস্ট থেকে আস্তে আস্তে আমরা মাঝখান দিয়ে ওয়েস্ট কোস্টের দিকে ঢুকবো। আমরা এইমাত্র রাজামুন্দ্রি ক্রস করেছি। রাজামুন্দ্রির দূরত্ব আমরা স্বাধীনতা করেছিলাম তো 1080 কিলোমিটার। আমরা বলতে পারেন যে আমরা অর্ধেক রাস্তা এসেছি এখনো পর্যন্ত। এবারে যে নদীটা আমরা ক্রস করব সেটা দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী। ঠিক ধরেছেন, আমরা এখন পার হতে চলেছি গোদাবরী। গোদাবরীকে আমরা দাক্ষিণাত্যে গঙ্গা বলি, কারণ সারা ভারতবর্ষে গঙ্গার পরেই যেটা সবচেয়ে বড় নদী, 1464 কিলোমিটার লম্বা, সেটা হচ্ছে গোদাবরী।
এই গোদাবরী নদীটা, এটা উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিক জেলায় ত্রম্বকে বলে পশ্চিমঘাট পর্বতে। আর এটা এই দাক্ষিণাত্যের মালভূমি দিয়ে প্রবহমান হয়ে এই বালামন্দি এখান দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। জলের রং দেখুন, একেবারে নীলচে সবুজ। আমার মাঝখানে কোথাও চড়ও পড়ে গেছে। এই চওড়াটা 4.1 কিলোমিটার। ভারতবর্ষে মনে হয় এটাই সবচেয়ে বড় নদীর ওপর রেল ব্রিজ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। প্রচন্ড গরমের পরে দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, আর দাঁড়ানো যাচ্ছে না আর কি। আমরা এখন এই রাস্তায় এসে পৌঁছেছি একটা স্টেশন, তার নাম একটু উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তাদেপল্লী গুডেম। এখানে 1 মিনিটের স্টপেজ, নামবো না করে নামলাম। এখানে বিকেলে ওয়েদার বেশ ভালো, খুব একটা গরম নেই। ট্রেন 2 ঘন্টা লেট। এরপরে বড় স্টেশন বলতে গেলে বিজয়ওয়াড়া, সেই 8:30 করে। এই আমাদের খাবার দিয়েছে বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, আসলে বিরিয়ানিতে জানি না এটা কি লখনৌ বিরিয়ানি কি হায়দ্রাবাদ বিরিয়ানি কলকাতা বিরিয়ানি কি বিরিয়ানি, সঙ্গে ডিমের কারি। তবে এটা অ্যাসেসরি যা দিয়েছে মনে হচ্ছে এর মধ্যে মনে হচ্ছে রায়তা বা কিছু আছে, লিকুইড একটা কিছু। এর মধ্যে মনে হচ্ছে স্যালাড আছে, আর এর মধ্যে এই প্যাকিং এর মধ্যে এটা এর মধ্যে খোলো, এর মধ্যে সব আছে। এর মধ্যে মনে হচ্ছে কি আছে রে, সল্ট আছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। বাবা খুব ভালো, সল্ট দিয়েছে, মাউথ ফ্রেশনার, চামচ, বাবা অনেক কিছু দিয়েছে। এবার প্লেট সবই দিয়েছে। এবার দেখা যাক যে খাওয়াটা কিভাবে হয়। দূর থেকে খাওয়া হয়নি, বুঝতেই পারছেন। দেখি কি খাওয়া হয়। সত্যি কথা বলতে খুব একটা খারাপ না, যেভাবে আশা করছিলাম। খাবার খারাপ অ্যাটলিস্ট তুই এখানকার প্রাইভেট হোটেলে অর্ডার দিয়েছি তো থ্রু আইআরসিটিসি, এটা কিন্তু খুব ভালো। রেলে যে খাবার সেই পাশে খাচ্ছ দেখলাম, অত্যন্ত খারাপ আর কি, অত্যন্ত জলের মতো। অনেক বেটার। লুচি নিল না, এটা আমি খাচ্ছি বিরিয়ানিটা ধরে নিয়েছিলাম খুব খারাপ হবে, কিন্তু 750 ml আন্ডা আছে, ঠিক আছে, নট ব্যাড চলতে পারে। ট্রেনে এটা অন্তত খুবই ভালো। সেটাই আমিও খেয়ে নিই। কাল রাতে শালিমার থেকে বেরিয়েছিলাম, তারপরে 1261 কিলোমিটার আমরা ট্রাভেল করেছি, করে এখন এসে পৌঁছেছি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জংশন। বেশ বড় স্টেশন। একটা গোটা দিন এইভাবেই কেটে গেল। কাল রাত 11টায় উঠেছি, এখন 10টা বাজে। আর কি স্টেশনে কোন স্টেশনে নামলাম, দেখলাম, দেখালাম। এখন শুয়ে পড়া পালা, ঘুম হবে কিনা জানি না। আজকে দ্বিতীয় দিন, নর্মালি ঘুম হওয়ার কথা। দেখা যাক কি হয়। আবার কালকে সকালবেলা থেকে উঠে দেখবো কোথায় পৌঁছই, কী কী জায়গা দিয়ে ট্রেন যাচ্ছে, সেখানে কি দেখানোর আছে, সব দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন। শুভরাত্রি, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমাদের এই অমরাবতী এক্সপ্রেসে আজকে আমাদের তৃতীয় দিন। আজ 24শে এপ্রিল 2024। এখন বাজে সকাল 6:30। আমরা এখন ট্রেনে অন্ধ্রপ্রদেশ পেরিয়ে কর্ণাটকে চলে এসেছি। বলেছিলাম যে আমরা পশ্চিমবঙ্গ থেকে প্রথমে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে কর্ণাটক পৌঁছে গেছি।
ট্রেন এখনও সেই ওই প্রায় 2 ঘন্টা লেটেই চলছে। ভেবেছিলাম রাত্রিবেলা কিছুটা ম্যানেজ করবে, তা সেটা কিছুই করে উঠতে পারেনি। দেখা যাক এরপরে আর কখন কি করে না করে, কারণ বিকালবেলায় আমাদের নর্মাল টাইম ভাস্কো পৌঁছানো হচ্ছে 3:30, 2 ঘন্টা লেট হলে 5:30 হবে, আরও লেট হলে আরও বেশি হবে আর কি। তো একটু বাইরের দিকটা একটু দেখে নিই। ভূপ্রকৃতিগতভাবে অনেকটাই পরিবর্তন তো এসে গেছে। বলেছিলাম যে আপনি বাংলা থেকে যখনই বাইরে যাবেন তখনই অনেকটা শুকনো আবহাওয়া বা চারপাশে অতটা জল, সবুজ কোথাও বেশি কোথাও কম, কিন্তু অনেকটাই চেঞ্জ আসে। মানে সেই জন্যই যদি ট্রেনে করে যাওয়া যায়, মানে মনে হয় যে আপনি যাচ্ছেন অনেক দূর। তবুও এই ট্রেনে করে গেলেই ভারতটাকে খুব ভালোভাবে চেনা যায় আর কি। আমি চারদিকের সমস্ত কিছু, মানে মানুষ, তাদের আচার ব্যবহার, বিভিন্ন খাদ্যাভ্যাস বা চারদিকে গাছপালা, প্রকৃতি, সব কিছুই অনেকটা চেঞ্জ আসে যায়। এই জন্যই তো আমাদের ভারত মানে এক অন্য জায়গায় আছে আর কি। আমরা সমস্ত ভারতবাসী হিসেবে নিজেদেরকে গর্বিত বোধ করি। চারিদিকে কোথাও ফসল হয়ে আছে, কিন্তু বেশিরভাগ জমিতেই ফসল কেটে নেওয়ার পরে কেমন একটা কালো রুক্ষ লাগছে। আমরা এই যে ট্রেনটায় যাচ্ছি অমরাবতী এক্সপ্রেস, তার সম্বন্ধে দু একটা তথ্য জেনে নেওয়া ভালো। এই ট্রেনটা আগেই বলেছিলাম যে শালিমার থেকে ভাস্কো দা গামা যায় 2119 কিলোমিটার। 4 দিন ছাড়ে শালিমার থেকে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। তা এই ট্রেনটাতে এমনি স্লিপার কোচ ছাড়াও 4টে এসি 3 টায়ার আছে, 1টা এসি 2 টায়ার আছে। ট্রেনটাতে কোনো প্যান্ট্রি কার নেই এত দূর ট্রেন হওয়ার সত্ত্বেও। ট্রেনটা সুপারফাস্ট ট্রেন নয়। এই টোটাল রাস্তাটা ট্রেনটার নর্মাল সময় হচ্ছে 40 ঘন্টা 25 মিনিট, মানে অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার মাত্র। আর সর্বোচ্চ স্পিড যেটা ওঠে সেটা হচ্ছে 110 কিলোমিটার, তার চেয়ে বেশি নয়। রাস্তায় সময় দেওয়া আছে, কিন্তু তবুও লেট করে, নর্মালি রোজই লেট করে। আজকেও যেমন 2 ঘন্টা লেটে চলছে। আর ট্রেনের কামরাগুলো আসলে আমরা যাচ্ছি খুবই পুরনো, বলছিল এটা 2004 সালের কামরা, মেনটেনেন্স ঠিক হয় না, অসুবিধা আছে। তবে যারা সাফাইকারীরা আছে খুব চেষ্টা করছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে। ঠিক আছে, ট্রেনে একবার যারা যেতে চান দূরে, যারা লং জার্নি পছন্দ করেন, তারা অবশ্যই একবার আসবেন, অন্তত আমাদের দেশের এই প্রান্তগুলোকে দেখার জন্য আর কি। পরশুদিন শালিমার থেকে উঠেছিলাম, তারপর 1713 কিলোমিটার চলে আমি যে স্টেশনটায় পৌঁছচ্ছি সেটা হচ্ছে বেল্লারি জাংশন। এই বেল্লারি জাংশন হচ্ছে কর্ণাটকে। এর আগে যে স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটা, গুন্টাকাল, সেটা ছিল অন্ধ্রপ্রদেশে। মানে এই ট্রেনটা এই স্টেশনে অর্থাৎ বেল্লারি জাংশনে, এটা কিন্তু কর্ণাটকের মধ্যে পড়ছে আর কি। এখন বাজে 7:20, ট্রেন অলরেডি 2 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। জানি না কখন পৌঁছবে। সকালের ওয়েদারটা এখানে খুব ভালো, বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যেও। এখানে ট্রেন 2 মিনিটই দাঁড়াবে, একটু নেমে দেখা যাক। এই বেল্লারি জংশন কিন্তু ট্রেনের সাউথ ওয়েস্টার্ন জোনের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা যে রাস্তা দিয়ে আসছে সেখানে প্রথমে সাউথ ইস্টার্ন রেলওয়ে, তারপরে ইস্ট কোস্ট রেলওয়ে, তারপরে সাউথ সেন্ট্রাল রেলওয়ে, তারপরে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এবং শেষে একবারে
কোঙ্কন রেলওয়ে, যেটা গোয়াতে যাবো আমরা, এরতেই আছে। এতগুলো রেলওয়ে জোনের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা আসছে আর কি। এখন আমরা এসেছি হসপেট জংশন, মাত্র 1 মিনিটের স্টপেজ। এদিকটা আবার বেশ সবুজ দেখছি, সর্ষে ক্ষেত, বিভিন্ন রকম ফসল। পার করলাম, নদীতে জল নেই, এটা হচ্ছে তুঙ্গভদ্রা। এবার একটা জিনিস দেখছি যে ট্রেনে মানে আমাদের এসি কামরায় কোনো খাবার উঠতে দিচ্ছে না। এতে একদিকে ডিস্টার্ব হচ্ছে না ভালো, কিন্তু মাঝে মাঝে তো খিদে পায়, তখন একটু অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, এই সারাদিনে আজকে এরপরে হুব্বালি আসবে 11:30, তার আগে সব ছোট ছোট স্টেশন 1 মিনিট করে দাঁড়াচ্ছে। সকালে খাবো কি, মানে কিনে খাওয়া খুব মুশকিল আর কি হবে। কর্ণাটকের ইডলি, এই দেখ একই রকম ইডলির বংশ, যেখানে শুরু হোক যেখানে শেষ হোক একই রকম বানায়, অত্যন্ত টক। এই চাটনিটা ডুবিয়ে খাচ্ছি, বুঝলাম পচা কিনা না, মোটামুটি ঠিক আছে। একটা চামচ পাওয়া গেছে, যেটা ঢুকিয়ে রাখা যাবে না। এছাড়া একটা বড়া দিয়েছে, 3টে ইডলি, একটা বড়া, 50 রুপিস। ঠিক আছে, কিছু করার নেই, কলকাতা নয় তো। এই রাস্তায় পরবর্তী স্টেশন গদক জংশন। ভাবি আর বাকি আছে আমাদের হিসেব করতে গেলে হয়তো 300 কিলোমিটারের কম। এটা যে কোনো ভালো ট্রেন 4 ঘন্টায় ইজিলি ক্রস করতে পারে, এখান থেকে 7 ঘন্টা টাইম। বাবা, এটা হচ্ছে ট্রেনের আদি ও অকৃত্রিম খাওয়ার ঝালমুড়ি। এরও কিন্তু একটা দেশাত্মবোধক একটা টান আছে, মানে জাতীয়তাবাদ আছে আর কি। পশ্চিমবঙ্গের একরকম, উড়িষ্যার একরকম। আমরা এখন কর্ণাটকে এসেছি, তো এটা হচ্ছে কর্ণাটকীয় ঝালমুড়ি। কর্ণাটকীয় ঝালমুড়িতে কি দিল দেখো তো, মুড়ি দিয়েছে, তার মধ্যে একটু চানাচুর ছড়িয়ে দিয়েছে, একটু লেবু দিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে, সব আলাদা আলাদা করা, সেপারেট করা। কেমন গো মুড়িটা, মুড়ির মতো খেতে? ঠিক আছে, বাহ, খুব ভালো, খুব। তবে ট্রেনে কিছু উঠছিল না, খাওয়া তো গেল অন্তত। কর্ণাটকীয় ঝালমুড়ি ভালো। এই হচ্ছে কর্ণাটকের সমস্যা। আসলে কালকে উড়িষ্যার খেয়েছিলাম, খেয়ে সকাল থেকে বিকেলবেলা পর্যন্ত কিছু খেতে হয়নি আর কি। অন্ধ্রপ্রদেশে সমস্যা পাইনি, মানে সমস্যা। আর এটা হচ্ছে ট্রেনে উঠেছে, বললাম আমাদের এসিটা ট্রেনে বেশি লোক উঠছে না, কিন্তু ওই যে উঠেছে দেখেই নিলাম। চিন্তা করে দেখুন, নিমকি না সমস্যা, না সমস্যা তো হবেই বুঝতেই পারছি, কিন্তু কর্ণাটকের সমস্যা। দেখা যাক খেয়ে কিরম লাগে। বাহ, ফ্রাই করা, ভেতরে পেঁয়াজের পুর আছে। আমি এই জিনিস খেয়েছিলাম বাংলাদেশে, ওরা বলে সমুচা। বাংলাদেশে একটা সিঙ্গারা পাওয়া যায়, এর ভেতরে আলু দেওয়া, আর একটা আছে ভেতরে শুধু পেঁয়াজের পুর থাকে, যেটা বলে সমুচা। এটা মনে হচ্ছে সেই বাংলাদেশীয় সংস্করণ আর কি, ভেতরে পেঁয়াজ দেওয়া। কচমচ করছে, খুব ভালো, যা তেলের গন্ধ, সুন্দর। আর লাঞ্চ খেতে হবে না? এই রে, আমরা এখন একটা কর্ণাটকের একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেশন হুবলিতে এসে পড়েছি। আমরা ওই শালিমার থেকে এখানে দূরত্ব হচ্ছে 1936 কিলোমিটার, এতটা এসে গেছি আর কি। বিশেষ আর 200 কিলোমিটার একটু বেশি বাকি আছে। তো এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে, কারণ এখানে জল টল ভরা হয়। এটা রেলওয়ের একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন। তো একটু জল টল আমাদেরও নিতে হবে, শেষ হয়ে গেছে, গিয়ে একটু দেখি তাড়াতাড়ি। এই হুবলিতেই
আমাদের ইলেকট্রিক ইঞ্জিন এত পর্যন্ত এসেছে, এখানে ইলেকট্রিক ইঞ্জিন কেটে যাবে, তারপর থেকে এখানে ডিজেল ইঞ্জিন লাগবে। সেই জন্য এখানে একটু সময় দেওয়া হয়, বলে 10 মিনিট, কিন্তু প্রায় তো মিনিট 15-20 হয়ে গেল, তবুও ট্রেন এখনও হয়তো ইঞ্জিন লাগবে, সিগন্যাল দেবে, তারপর ছাড়বে। এই সাইডে আর একটা ট্রেন বেরোচ্ছে, কি ট্রেন এটা? হুবলি মৈসুর। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট এই হুবলির ব্যাপারে, যে এখন বর্তমানে ভারতের সবচেয়ে মানে দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম হচ্ছে হুবলি। 1502 মিটার, মানে মোটামুটি যেটা বলা হচ্ছে যে 1.5 কিলোমিটার একটু বেশি, সেই লম্বা হচ্ছে হুবলি। মানে আপনার ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখলে বোঝা যাবে কত লম্বা প্ল্যাটফর্ম। এক সময় আমাদের খড়গপুর ছিল 1 নম্বর, এখন হুবলি হচ্ছে সবচেয়ে দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম সারা ভারতবর্ষে। ভারতীয় রেল কে আমাদের ট্রেন শুধু না, যে কোনো টোটাল রেলওয়েকেই এই পরিষ্কার পরিচ্ছন্ন আর মানুষের বাসযোগ্য করার জন্য যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তার মধ্যে একজন ইনি এই আমাদের এই এসি কামরাগুলো দায়িত্বে আছেন। মানে সত্যি কথা বলতে আমরা এই 2 দিন তো এখানে আছি, 2 দিন এটাকে আমাদের বাড়ি করে তুলেছেন। মেঝে থেকে আরম্ভ করে, বাথরুম থেকে আরম্ভ করে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে, ভালো লাগছে। মানে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। দাদা, আপনার নাম? থাকেন কোথায়? আরে বাগনান থাকে, মিন্টু মন্ডল। তা আপনি কি শুধু এই ট্রেনেই কাজ করছিলেন নাকি আরো ট্রেন আছে? আচ্ছা, আপনি মানে মোটামুটি মাসে কতদিন আপনার? মাসে 20 দিন ট্রেনে আপনাকে করতে হবে তো? মানে কত বছর ধরে এই কাজটা করছেন? 5 বছর। আচ্ছা, আপনার এছাড়া কি আর কিছু করতে হয়? মানে আপনি এটাতে যাচ্ছেন, আবার এটাতেই ফিরবেন? অমরাবতীতেই ফিরবেন তো? আচ্ছা আচ্ছা, উনি সুপারভাইজার? আচ্ছা, আপনি হচ্ছেন ট্রেন সুপারভাইজার, এইভাবে বসে আছেন এত কষ্ট করে আমাদেরকে আরাম দিয়ে। যাই হোক, তা ওনার এসি যিনি এগুলো চাচ্ছেন, ওনারাও ছিলেন যারা এই কাজগুলো করছেন, বা ওনাকে বারবার ধরে দেখি। থ্যাংক ইউ দাদা, স্যালিউট আমাদের ট্রেনকে পরিষ্কার রাখার জন্যে। ঠিক আছে, আমরা পশ্চিমঘাট পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, তাই এখন দু সাইডে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু লাইন কিন্তু সিঙ্গেল লাইন। আমরা এখন যে স্টেশনটাতে এসেছি তার নাম হচ্ছে ক্যাসেল রক। ভীষণ সুন্দর, মানে এখান থেকে তো বোঝানো যাচ্ছে না। এখানে এই ট্রেন লাইন বেশ বেঁকে গেছে। ট্রেনটা আসছিল, বোঝা যাচ্ছিল যে কোনো একটা পাহাড়ের কাছে যাচ্ছে, সেখানে বেশ ঘুরে ঘুরে উঠছিল। একটা সাইডে উঁচু টিলা আছে এবং বন জঙ্গলও আছে। বেশিক্ষণ দাঁড়াবে না কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর, দুর্দান্ত। এর পরের যে স্টেশনটা আসবে সেটা কিন্তু গোয়ার মধ্যে ঢুকে যাবে আর কি। এখনো পর্যন্ত আমরা কর্ণাটকায় ছিলাম স্টেশনে, এরপরে আমরা গোয়ায় চলে যাব পরের স্টেশন থেকে আর কি। জানতে হতো রাস্তা এরকম উঠছে নামছে এরকম নয়, নাকি কোথায় চলে এলাম? মানে আমরা উঠেছি এতটা, এই তো পাহাড়ের খাত মাইম হচ্ছে, তো ওপরে হিল স্টেশনে চলেছি। দারুণ সিন। দেখ হিমালয় চলেছিল, দেখ। আরে না, পুরো ট্রেনে আমি এখন বাড়ি আছি গাজনের মতো। ক্যাসেল রক থেকে বেরিয়ে দৃশ্যপট একেবারে চেঞ্জ হয়ে গেছে। দু সাইডে পশ্চিমঘাট পাহাড়, উঁচু উঁচু পাহাড়, ডান দিকে আবার খাদও আছে। মনে হবে যেন আমি অনেক পাহাড়ের ওপরে চলে এসেছি হঠাৎ করে। ট্রেনও এরকম বেঁকে বেঁকে যাচ্ছে, দেখুন এরকম টানেলগুলো করা আছে। এটা টানেল নাম্বার 10, এরপরে আছে টানেল নাম্বার 11, তারপরেই সেই বিখ্যাত দুধ পাহাড় ফলস।
দুধ পাহাড় তো দুধ সাগর পাহাড় বলছি দুধসাগর ফলস ছোট্ট স্টেশন আছে দুধসাগরের তারপরে দুধসাগর ফলসটা আসবে জানি না এখন গরমকালে কতটা জল দেখা যাবে এখান থেকে সবাই মোটামুটি মানে ট্রেনের দরজায় সব ভিড় করে দাঁড়িয়ে আছে এটা 10 নম্বর টানেল এরপরে 11 নম্বরে পড়ে আসবে মানে ট্রেনটাকে এখন হঠাৎ করে সিমলা টয় ট্রেন বলে মনে হচ্ছে ঘুরে 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 পাহাড়ে উঠছে যেন মনে হচ্ছে অদ্ভুত সুন্দর দৃশ্য काटला और पालना আমরা এখন যে স্টেশনটা এসে দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে কুলেম এরপরে একটা স্টেশন আছে তারপরে হচ্ছে মারগাঁও তা আমরা ভেবেছিলাম ভাস্কো যাবো কারণ আমার যেখানে যাওয়া সেখানে ভাস্কো গেলে হয়তো সুবিধা হতো কিন্তু কিছু করার নেই টিকিটটা আমাদের যেহেতু মারগাঁও পর্যন্ত করা আছে আর এক্সটেনশন করতে একটু অসুবিধা হচ্ছে মানে টিটি সাহেব করতে রাজি হচ্ছেন না তাই আমরা মারগাঁওতেই নেমে যাবো আর কি সো এখন আমরা কুলেমে আর দুটো স্টেশন এটা আমাদের পেনাল্টিমেট স্টেশন মানে আমাদের এই যাত্রা শালিমার থেকে গোয়া পর্যন্ত মানে পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের মারগাঁও যেখানে আমরা নামবো তার আগের এই স্টেশন ছেড়ে দিল অবশেষে আমরা 41 ঘন্টা জার্নি করে এদিকে দেখো কোথায় পৌঁছে গেলাম গোয়ার মারগাঁওতে যাই হোক জার্নি খারাপ হয়নি ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে এর পরবর্তী ক্ষেত্রে গোয়াতে যেসব জায়গায় যাব আপনারা দেখাবো সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন অশেষ ধন্যবাদ